অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ব্যবস্থা সংস্কার, দ্রুত নির্বাচন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়। শুরুতেই অংশ নেয় 7টি ইসলামিক দল। এগুলো হলো হেফাজতে ইসলামের অন্তর্ভুক্ত খেলাফত মজলিস, নেজামে ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও ইসলামী আন্দোলন। নির্বাচনী ব্যবস্থা সংস্কার সহ বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরেন তারা। পরে বৈঠকে পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, দ্রুত নির্বাচনের দাবি সহ 83টি প্রস্তাব দেয় এলডিপি। এছাড়া 12 দফা প্রস্তাব তুলে ধরেন 12 দলীয় জোট নেতারা। বিদ্যমান সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা সহ 8 দফা প্রস্তাব দেয় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। দুর্নীতিতে জড়িত রাজনীতিকরা যেন আর নির্বাচনে অংশ নিতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার প্রস্তাব জানায় দলটি। গণফোরাম সংবিধান সংশোধন নিয়ে পরে তারা সুনির্দিষ্ট লিখিত প্রস্তাব দেবে। সন্ধ্যায় জি এম কাদেরের নেতৃত্বে বৈঠকে যোগ দেয় জাতীয় পার্টির 5 সদস্যের প্রতিনিধি দল। রাত 8টার পরেও টানা চলে এই মতবিনিময় সভা। সরকারের প্রধানকে আমরা বলেছি এই 83টি যে প্রস্তাব সুপারিশ আমরা দিয়েছি এগুলি যেগুলি উনি মনে করবেন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেগুলি সংস্কারের জন্য প্রয়োজন বা নিয়মিত রুটিন কাজের জন্য প্রয়োজন এগুলি গ্রহণ করবেন, বাকিগুলি গ্রহণ করার প্রয়োজন নাই। ভবিষ্যতে কোনো সরকার যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেজন্য সংবিধান সংশোধন জরুরি। রাজধানীতে এক আলোচনায় এমন মত দিয়েছেন বিশেষজ্ঞরা। একচ্ছত্র আধিপত্য ঠেকাতে প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনারও তাগিদ দেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। প্রত্যেকের কাছ থেকে 5 মিনিট করে কথা শুনতে চাই। 5 আগস্ট শেখ হাসিনা সরকারকে হটানোর পর ভবিষ্যৎ গণতন্ত্র নিয়ে চলছে আলোচনা। এ লক্ষ্যে ধারাবাহিক সংলাপ করছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ বা সিজিএস। অংশ নেন শিক্ষক, সংবিধান বিশেষজ্ঞ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আলোচকরা মন্তব্য করেন, সংবিধান পরিবর্তন করে প্রধানমন্ত্রী নিজেকে ক্ষমতাবান করে স্বৈরাচারে পরিণত করেছেন। পরিবর্তন না আনলে আগামীতে যে ক্ষমতায় আসবে সেও একই আচরণ করবে। একনায়কত্ব আমরা লক্ষ্য করেছি, সেটা ব্যক্তিকেন্দ্রিক একনায়কত্ব হলো, তার মধ্যে সেগুলো করা হয়েছে সংবিধানের আড়ালেই, অর্থাৎ সাংবিধানিকভাবে পথ পদ্ধতি তৈরি করে সেগুলি করা হয়েছে। সংবিধানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ব্যান্ডেড দিয়ে কোনো কাজ হবে না, এটা পুনর্লিখন ছাড়া কোনো রকম উপায় নেই। ধ্বংস করা অনেক সহজ, কিছু নতুন করে গঠন করা অনেক কঠিন। আমাদের অনেক অভিজ্ঞতা আছে সারা পৃথিবী জুড়ে যে নতুন করে যখন কিছু লেখা হয় সেখানে যদি আসলে সবাইকে নিয়ে যদি না করা হয়, একপেশে ভাবে যদি করা হয়, ওটা কিন্তু টিকে না। আজকে সংবিধান সংশোধন বা পরিবর্তন কিভাবে হবে তা নিয়েও আলোচনা করেন বিশেষজ্ঞরা। তবে কেউ কেউ পরিবর্তনের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন। আমরা দেখুন কিছু নাই, বেসিসটা কি? অ্যামেন্ডমেন্ট করার ক্ষমতা সুযোগটা কোথায়? কে করবে আপনার অ্যামেন্ডমেন্ট? বা নতুন সংবিধান কে দিবে? লিগ্যাল বেসিসটা কি? তো যদি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা আমরা বলি, গণপরিষদ, তাহলে এই সরকার একটা ইলেকশন দিতে পারে, গণপরিষদ গঠন করে সেই গণপরিষদটা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবেও কাজ করবে, প্লাস আপনার সংবিধান রচনা করবে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র জনতাই নেবে সংবিধান পরিবর্তনের সিদ্ধান্ত। এই সরকার হচ্ছে ট্রাস্টি, বেনিফিশিয়ারি হচ্ছে জনগণ, আর সেটলার অব দি ট্রাস্ট হচ্ছে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান। সুতরাং আমাদেরকে এই ছাত্র জনতার কাছে ফিরে যেতে হবে এই সম্পূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য। গণতন্ত্র পুনর্গঠনে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সংলাপ করা হবে বলেও জানান আয়োজকরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান সরকারকে বিএনপি পর্যাপ্ত সময় দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে নেতাদের অযথা বক্তব্য না দেওয়ার আহ্বান তার। এদিকে দখলদার চাঁদাবাজদের বিএনপিতে ঠাঁই নেই জানিয়ে বিশৃঙ্খলাকারীদের পুলিশের হাতে তুলে দিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন মির্জা ফখরুল। কুমিল্লায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য শনিবার কুমিল্লায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতে লালমাই উপজেলায় ক্ষতিগ্রস্তদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন তিনি।
সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে বিএনপি। সরকারের সময়কাল নিয়ে নেতাদের বিভ্রান্তিকর বক্তব্য না দেওয়ার আহ্বান জানান তিনি। নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না। এরপর নাঙ্গলকোট উপজেলায় বন্যা দুর্গতদের হাতে বিএনপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী তুলে দেন দলের মহাসচিব। সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিএনপিতে চাঁদাবাজ দখলদারদের কোনো আশ্রয় নেই। এ ধরনের কাজে কেউ জড়িত থাকলে তাদের পুলিশের হাতে তুলে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। কোনো চাঁদাবাজি চলবে না, কোনো দখলদারি চলবে না। যারা এগুলো করবে তাদেরকে ধরায় দেন, তাদেরকে আইন শৃঙ্খলা আদেশ সুপর্দ করেন। এরাই আমাদের দলকে নষ্ট করতে চায়। এরপর কুমিল্লার সোয়াগঞ্জ সহ কয়েকটি এলাকায় বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন তিনি। বন্যা শুরুর পর থেকে বিভিন্ন জেলাতে ত্রাণ কার্যক্রম শুরু করেছে বিএনপি। তার অংশ হিসেবে কুমিল্লার বিভিন্ন এলাকাতে ত্রাণ বিতরণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব কর্মসূচিতে আসা নেতাকর্মীরা জানান, বন্যাসহ যে কোনো দুর্যোগে আক্রান্তদের পাশে থাকবেন তারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুমিল্লা। এসালমের 1,13,245 কোটি টাকা পাচারের অনুসন্ধান শুরু করেছে সিআইডি। গ্রুপের মালিক সাইফুল আলম, তার স্ত্রী, সন্তান ও সহযোগীদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে এই খোঁজ শুরু হয়েছে। বিভিন্ন দেশে বিনিয়োগ হওয়া এই অর্থ ফেরানো সম্ভব বলে মত বিশ্লেষকদের। পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতায় আর যেন এমন ঘটনা না ঘটে তা নিশ্চিতের আহ্বানও জানিয়েছেন তারা। 6টি ব্যাংকে লুটপাট চালানো এসালম গ্রুপের মালিক ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর কথা বিজ্ঞপ্তিতে জানায় সিআইডি। সংস্থার ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট এ নিয়ে কাজ করছে। সিআইডি বলছে, বাংলাদেশ থেকে 1,13,245 কোটি টাকা পাচার হয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া আর ইউরোপের কয়েক দেশে। এ পাচারে জড়িত সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভিন, ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলম। এছাড়া সাইফুল আলমের সহযোগীদের বিষয়েও খোঁজ চলছে। বাংলাদেশ জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের সদস্য হওয়ায় পাচার হওয়া অর্থ ফেরানো সহজ হবে বলছেন বিশ্লেষকরা। যথাযথ প্রক্রিয়ায় সেটা সংশ্লিষ্ট দেশে বাজেয়াপ্ত করে এবং তারপর পরবর্তীতে সেটাকে দেশে আমাদের দেশে ফিরিয়ে আনা এবং যে ব্যক্তি বা তার পরিবার তাদের সকলকে দেশে ফেরত, যদি বিদেশে থাকেন তারা দেশে ফেরত এনে তাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করা অবশ্যই সম্ভব। অভিযোগ রয়েছে, সরকারি পৃষ্ঠপোষকতায় দুর্নীতিতে অপ্রতিরোধ্য হয়ে ওঠে এসালম গ্রুপ। বিনিয়োগের নামে 95,000 কোটি টাকা লুট করে 6টি ব্যাংক থেকে। ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে শক্ত ব্যবস্থা চান বিশ্লেষকরা। এসালম বা তার পরিবার এই ধরনের কিছু কিছু ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করা যায়, তাহলে কিন্তু পরবর্তীতে দুইটা জিনিস হবে। এক হচ্ছে যে অন্য সকলের ক্ষেত্রে যে পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব সেটি যেরকম প্রতিষ্ঠিত হবে এবং একই সাথে পাচারের যে প্রতিরোধমূলক কাজটি সেটাও কিন্তু সম্পন্ন হবে আমরা মনে করি। পাচার হওয়া অর্থ ফেরত আনতে সব সংস্থার সমন্বিত উদ্যোগের পরামর্শও দেন বিশ্লেষকরা। উমনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে শেখ পরিবারের দুর্নীতির অভিযোগ উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। রাশিয়ার যে প্রতিষ্ঠানের সঙ্গে এই কাজের চুক্তি, দুর্নীতির সূচকে তাদের অবস্থান আছে বলে জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানীর এফডিসিতে এক অনুষ্ঠানে একথা জানান তিনি। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুর্নীতির অভিযোগ তদন্ত করে দেখতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় দুদক আইন সংশোধন জরুরি উল্লেখ করে তিনি বলেন, কোনো সরকারি কর্মচারী বা কর্মকর্তা গ্রেপ্তারের ক্ষেত্রে তার কর্তৃপক্ষের অনুমতি নেয়ার বিধানে পরিবর্তন আনতে হবে। পাচারকৃত অর্থ আন্তর্জাতিক আইনের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব উল্লেখ করে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রোডম্যাপ অনুযায়ী কাজ করলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব। এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রকল্প। এখানে দুর্নীতির সম্ভাবনা কোন অবস্থায় নাকচ করা যায় না। আর এই কারণে নাকচ করা যায় না যে রাশিয়ান যে কোম্পানির সাথে, যে প্রতিষ্ঠানের সাথে এই চুক্তিটা হয়েছে, যারা এই কাজটা করছেন, তাদের বৈশ্বিক মানদণ্ডে তাদের কিন্তু ট্র্যাক রেকর্ড দুর্নীতিবাজ হিসেবে মোটামুটিভাবে সুপরিচিত শব্দটা যদিও।
সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে নতুন সরকার। রোববার থেকে ডিজেল ও কেরোসিনের দাম 1 টাকা 25 পয়সা, পেট্রোল এবং অকটেনের দাম লিটারে 6 টাকা কমিয়ে যথাক্রমে 121 ও 125 টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। মার্চ মাস থেকে এখন পর্যন্ত 5 বার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 2 বার দাম বাড়লেও কমেছে 3 দফা। এদিকে নতুন দামে প্রতি লিটারে 1 টাকা 25 পয়সা কমিয়ে ডিজেল ও কেরোসিনের দাম 105 টাকা 50 পয়সা করা হয়েছে। জ্বালানি উপদেষ্টা বলছেন, সরকার জ্বালানি তেলের দাম আরও কমানোর চেষ্টা করছে। অকটেন, পেট্রোল এগুলো তো মানে বড় লোকরা ব্যবহার করে, তো এদেরটা 6 টাকা কম। এর কারণ হচ্ছে কি যে এগুলোর পরিমাণ খুব কম, তো এই জন্য এটা কমালে এটা খুব একটা ইম্প্যাক্ট হয়। কিন্তু ওখানে ওই 1 টাকা 25 পয়সা কমাতে আমাদের যান বেড়ে গেছে আর কি। তো আমরা আরো চেষ্টা করব। এটা যদি মনে করেন যে 100 বা 100-র ভিতরে আসে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা। তেলের দাম দুজো কমে আপনার মানুষের চলাচল করেও শান্তি পাইব, এমন ভাড়াও কমবো, ড্রাইভাররাও 2 টাকা বেতন নিতে পারবে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে বিশ্ববাজারে তেলের দাম অনুযায়ী পেট্রোল এবং ডিজেলের দাম আরও কমানো দরকার। এটা করা গেলে মূল্যস্ফীতি কমে আসবে, সাধারণ মানুষ উপকৃত হবেন। সবাই মিলে ওনারা ডিসিশন নেওয়া উচিত যে আসলে আমরা তেলের দাম কত রাখতে চাই, স্পেশালি ডিজেল, কারণ ডিজেলটাই অ্যাকচুয়ালি পণ্যবাহী জন্য, ট্রাকের জন্য ব্যবহার হয়। সো আমি মনে করি যে এখানে একটা উচ্চ লেভেলে একটা ডিসিশন দরকার, কারণ এই যে ফর্মুলাটা আমরা দেখছি এই ফর্মুলা কিন্তু এর আগের সরকারের দেওয়া। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির মতে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় 75 লাখ টন, আর চাহিদার প্রায় 75% ডিজেল। বাকি 25% চাহিদা পূরণ হয় পেট্রোল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল সহ বিভিন্ন জ্বালানি তেলে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 আগস্ট 6 তরুণের মরদেহ ভ্যানে তুলতে দেখা যায় পুলিশকে। অভিযোগ পাওয়া গেছে, পুলিশের গাড়িতে তুলে মরদেহগুলো আগুনে পুড়িয়ে দেয়া হয়। নিহত 6 জনের মধ্যে 4 জনের পরিচয় মিলেছে। মরদেহ ভ্যানে তোলেন ঢাকা জেলা উত্তর ডিবির পরিদর্শক আরাফাত সহ কয়েকজন। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও যাচাই করে সব তথ্য পাওয়া গেছে। হত্যায় জড়িতদের কঠিন শাস্তি চায় স্বজনরা। ভ্যানে তোলা হচ্ছে একের পর এক মরদেহ, যা একটি ব্যানার দিয়ে ঢেকে ফেলা হয়। এ সময় সেখানে দেখা যায় ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন সহ আরো কয়েকজন পুলিশকে। চাঞ্চল্যকর এই ভিডিওটি সম্প্রতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গা শিউরে ওঠা হৃদয় বিদারক এই ঘটনাটি গত 5 আগস্টের আশুলিয়া থানা সংলগ্ন এলাকার ধামসোনা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেন ভুইয়ার একটি পোস্টারের সূত্র ধরে এর সত্যতা নিশ্চিত করেছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। স্থানীয়রা বলছেন, ভ্যানে 6 জনের মরদেহ ছিল। এদের মধ্যে সাজ্জাদ হোসেন, তানজিল হোসেন, বায়জিৎ ও সবরু হুমায়ুন নামে 4 জনের পরিচয় নিশ্চিত করে স্বজনরা। অজ্ঞাত 2 জনের মরদেহ রাখা হয় মর্গে। অভিযোগ আছে, ভ্যানের মরদেহগুলো পুলিশের গাড়িতে তুলে পুড়িয়ে দেয়া হয়। ওই ঘটনার পর থেকে আড়ালে চলে যায় ভিডিওতে থাকা পুলিশ সদস্যরা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। সারা রাত সারাদিন খোঁজার পরে পরদিন আশুলিয়া থানার সামনে ওকে পোড়ানো অবস্থায় আমরা পেয়েছি। ওর আইডি কার্ড দেখে ওকে চিহ্নিত করা হয়। যেভাবে লাশগুলা দেখলাম, আসলে এটা আসলে দেশে কাম্য না। আমরা এটা দৃষ্টান্ত শাস্তির দাবি করছি। বিচারটা এমন হওয়া উচিত যাতে এটা দেখে ভবিষ্যতে যে কোনো সরকারি আসবে সেই সরকার জানি এরকম করার সাহস আর দুঃসাহস জানি না পায়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত জুলাই থেকে আন্দোলন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের সঙ্গে যোগ দেয় সব শ্রেণী পেশার মানুষ, যা এক সময় রূপ নেয় গণ অভ্যুত্থানে। হাজারো ছাত্র জনতার রক্ত ঝরিয়ে বিদায় নেয় শেখ হাসিনা সরকার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুটি সম্ভব না হলেও পূর্বাঞ্চলে অন্তত একটি খেলার উপযোগী মাঠ তৈরির কথা বললেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। খরচ কমিয়ে অস্ট্রেলিয়ান কোম্পানি পপুলাসের পরামর্শে এগোবে বোর্ড। তবে নাম ও নকশা কেমন হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান বিসিবি প্রধান। মাঠের সংখ্যা বাড়ানো মূল ফোকাস বিসিবির। সেই লক্ষ্যে পূর্বাচল পরিদর্শনে সভাপতি ফারুক আহমেদ ঘুরে দেখেন চারপাশ। দুদিন আগেই শেখ হাসিনা স্টেডিয়ামের দরপত্র বাতিল করেছে বোর্ড। 37.5 একর জায়গায় অনায়াসে 2টি মাঠ নির্মাণের সুযোগ আছে, তবে সেই পথে আপাতত যেতে চায় না বিসিবি।
আমরা সব স্টেপ বাই স্টেপ যাব। আমরা 2টা মাঠের এখানে প্রভিশন আছে, আপনি জানেন বড় একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল, এই মুহূর্তে হয়তো বা এত বড় বাজেট আমরা এফোর্ড করতে পারবো না, সেই জন্য আমরা প্রথম একটা মাঠ দিয়ে শুরু করব, তারপরে পাশের মাঠটা চেষ্টা করব। বিশাল জায়গা জুড়ে সবুজ ঘাসের রাজত্ব, ঢাকা পড়েছে পিচ, পূর্বের পরিকল্পনা অনুযায়ী স্টেডিয়াম নির্মাণ কয়েক দফা পেছানোয়, নেই কোনো চোখে পড়ার মতো স্থাপনা। কোনো রকম তৃতীয় বিভাগ ক্রিকেট ও মহিলা লীগ ছাড়া কোনো কিছুই হয়নি গেল কয়েক বছরে। মাঠ খেলার উপযোগী করতে এখন জরুরি প্রয়োজনীয় সংস্কার। যে মাঠে আমরা প্র্যাকটিস করেছি খেলাও নাকি হয়েছে, এখন ঘাস আছে, মাঠের কিছু ডেভেলপমেন্ট আছে, একটু উঁচা করতে হবে, নাহলে পানি জমে যায়। মানে বেশ কিছু কাজ যেটা করতে হবে, যেটা হলো অনেক বড় আকারের না, কিন্তু আপনার যেটা না করলেই নয় এরকম কাজ করতে হবে। আমরা চাই বেস্ট ফ্যাসিলিটিতে বেস্ট খেলাগুলো হোক। যেটা আপনার যদি গ্যালারি নাও থাকে, যদি মাঠ, উইকেট, ড্রেসিং রুম ফ্যাসিলিটি ভালো হয়, এখানে আমরা করতে পারি। আপাতত মাঠের নাম নকশা নিয়ে ভাবছেন না বিসিবি সভাপতি। আগের কোম্পানি পপুলাসের তত্ত্বাবধানে তৈরি হবে এই ভেন্যু, তবে কমিয়ে আনা হবে বাজেট। মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই, বা মাঠ করতে তো ওভাল দরকার আর কি। সো মাঠ করতে যার দরকার সেটা আমরা করবো। একটা কনসালটেন্সিতে আমাদের একটা টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, আমরা ওইটাকে ধরেই যাতে বড় কোনো চেঞ্জেস না করে, কেননা হয় কি আপনি তো একদিনে সব করতে পারবেন না। আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হলে ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে নতুন নাম ও নকশা চূড়ান্ত করবে বিসিবি। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে দ্রুত পদত্যাগের আলটিমেটাম দিয়েছে সাবেক ফুটবলার ও সংগঠকরা। ফিফার নিয়ম মেনে পদত্যাগ না করলে ক্রীড়াঙ্গনে তাকে অবাঞ্ছিত করার ঘোষণা দিয়েছে তারা। সকালে মানববন্ধন করে বাফুফে নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। বিতাড়িত করতে হবে, ফুটবলকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে আসছে। আগামীতে এদের কেউই যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সারাদিন ভাই একা না, সবাই এখানে পদত্যাগ করতে হবে। ফুটবল ফেডারেশনের সামনে সাবেক ফুটবলার ও সংগঠকরা। সরকার পতনের পর বাফুফে সংস্কারের লক্ষ্যে ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে মানববন্ধন হয়েছে। দাবি উঠেছে সভাপতি কাজী সালাউদ্দিন ও বর্তমান কমিটির পদত্যাগের। দুর্নীতিবাজ আজকে সালাউদ্দিনকে আমরা সময় দিচ্ছি, 24 ঘন্টার মধ্যে যদি সে রিটার্ন না করে তাহলে ক্রীড়াঙ্গনে সে অবাঞ্ছিত বলে ঘোষণা হবে। ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে ফিফার নিষেধাজ্ঞার শঙ্কা রয়েছে। সালাউদ্দিনকে তাই নিয়ম মেনে পদত্যাগ করার আহ্বান করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় 26 অক্টোবর বাফুফের নির্বাচন পেছানোর দাবিও করেছেন তিনি। ফিফার যে রুলস রয়েছে সেটাকে নিয়ম মেনে তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন, তাহলে পরবর্তী যে কাজগুলি আছে, আমাদের ক্রীড়া উপদেষ্টা আছে, আমাদের বাংলাদেশের যারা লিজেন্ড ফুটবলার রয়েছেন, সাবেক ক্রীড়া সংগঠক রয়েছেন, সকলে মিলেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনটিকে আমরা নতুনভাবে গোছাতে চাই। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে আমরা গণতান্ত্রিক উপায়ে আপনাদের এবং গঠনতন্ত্র অনুযায়ী এবং ফিফার যে রুলস অ্যান্ড রেজলিউশন রয়েছে সেই অনুযায়ী আমরা নির্বাচনগুলো সম্পন্ন করতে চাই। মানববন্ধন শেষে সাবেক ফুটবলার ও সংগঠকরা বাফুফের সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করেছেন। দাবিগুলো জানিয়ে গেছেন সাধারণ সম্পাদক তা পৌঁছে দেবেন সভাপতির কাছে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যা পরিস্থিতির উন্নতির ধারণা করা হলেও কুমিল্লা সহ 4 জেলায় এখনও পানিবন্দী প্রায় 46 লাখ মানুষ। খুব ধীর গতিতে পানি নামায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। অনেক এলাকায় পানি থাকায় বাড়ি ফিরতে পারছেন না আশ্রয়কেন্দ্রের লোকজন। এদিকে লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুরে পরিস্থিতির উন্নতি হলেও জলাবদ্ধতায় দুর্ভোগ কমেনি দুর্গতদের। কুমিল্লায় গোমতীর ভাঙাবাদ দিয়ে এখনও ঢুকছে পানি। বুড়িচংয়ে উজানে যত পানি নামছে ততই স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোটেও বন্যা পরিস্থিতির তেমন উন্নতি নেই। পানিবন্দী 12.5 লাখ মানুষ। আশ্রয়কেন্দ্রে আছে প্রায় 1 লাখ। একবারে যোগাযোগ নাই, কারোর সাথে কোনো কথাবার্তা বলা বা কোনো খাবার এগুলিও না। ব্রিজের পাশে যে বাতরা ছিল এডো শেষ, এখন আমরা বাঁশ এবং কি কাঠ দিয়ে এখন আমরা যাতায়াত করতেছি। নোয়াখালীতে 2 সপ্তাহেও বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। পানি না নামায় বাড়ি ফিরতে পারছে না আশ্রয়কেন্দ্রে থাকা মানুষ, বরং প্রতিদিনই ভিড় বাড়ছে দুর্গতদের। বাড়তি মানুষের চাপে আশ্রয়কেন্দ্রে দেখা দিয়েছে খাবার সংকট। যখন কম ছিল তখন খাওয়া দাওয়া ঠিকমতো ছিল, আর এখন মানুষ বাড়ার কারণে স্কুল কর্তৃপক্ষ দেখা গেছে ঠিকমতো খাওয়া দাওয়া ওইভাবে হয় না।
লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, সেখানে নতুন করে আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না কেউ। তবে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। ফেনীর সব উপজেলায় বন্যার উন্নতি হলেও অনেক জায়গায় এখনো জলাবদ্ধতা রয়েছে। পানিবন্দী অন্তত 2 লাখ। ঘরবাড়ি জমি হারিয়ে নিঃস্ব দুর্গতরা সাহায্যের অপেক্ষায়। আমার সবগুলা প্রজেক্টের মানে একটা মাছও নাই, সবগুলো একদম আমি নিঃস্ব হয়ে গেছি আর কি। 3টা পুকুরের মাছ, তারপরে আমার গোয়ালঘরের 3টা গাবি সবই হারাইছি। চাঁদপুরে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে লোকজন। তবে ফরিদগঞ্জে সেচ প্রকল্পের বেড়িবাঁধের ভেতর জলাবদ্ধতা দেখা দেয়, সীমাহীন দুর্ভোগে বাসিন্দারা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সদর ও দাগনভূঞা বাদে ফেনীতে বন্যার পানি অনেকটাই নেমেছে, তবে বেড়েছে চর্ম, ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগ। পর্যাপ্ত ত্রাণ পেলেও পুনর্বাসনের অভাবে দুর্গত অনেকে বাস করছেন খোলা জায়গায়। চিকিৎসা সেবা ও ত্রাণ নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে বিমান বাহিনী। বন্যায় ক্ষতিগ্রস্তরা চিকিৎসা ও ঔষধের জন্য এ লাইনে দাঁড়িয়েছেন। ছেলে, বৃদ্ধ, শিশু কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন অনেকে। এমন দৃশ্য দেখা গেল ফেনীর ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুরে। বন্যার পানি নেমে যাওয়ার পর নানা ভোগান্তির পাশাপাশি বেড়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। স্থানীয় বাসিন্দারা বলছেন প্রায় প্রতিটি পরিবারেই রোগাক্রান্ত হয়েছেন, যার বেশিরভাগ শিশু এবং বৃদ্ধরা। চিকিৎসা ছাড়াও শিশু খাদ্য নিয়েও বিপাকে পড়েছেন অনেকে। সব ডুবেই চলে গেছে আর কি। তো এখন বাচ্চারও পানির কারণে সমস্যা হয়ে গেছে, আমাদেরও সমস্যা হয়ে গেছে। ক্যাম্প বসে আমরা সাহায্য নিয়ে ওষুধ নিয়ে যাইতেছি। বিভিন্ন মুরগির ফার্ম আর গরুর ফার্মের অনেক গরু মরে গেছে, আর অনেক গরু মুরগি যে ভাসি আসছে, ভাসি আর পানির কারণে পানির দুর্গন্ধ। এদিকে বন্যা দুর্গতদের জন্য মেডিকেল ক্যাম্প চালু করেছে বিমান বাহিনী। শুক্রবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে বলেও জানিয়েছেন বিমান বাহিনী প্রধান। বলেন, খাদ্য বস্ত্রের পাশাপাশি পর্যাপ্ত শিশু খাদ্য ও নারীদের স্যানিটেশনের ব্যবস্থা করা হচ্ছে। 9-10 দিন আগে আকাশ থেকে দেখে গেছিলাম, সেদিন যে পরিস্থিতি আমি দেখেছিলাম, আল্লাহর রহমতে আজকে পরিস্থিতি অনেক ভালো। এই পরিস্থিতিতে আমাদের আরও যে কয়দিন প্রয়োজন আমরা ত্রাণ তৎপরতা চালিয়ে যাব। এখন আমরা মোটামুটি সবাই আশ্বস্ত যে এই জায়গায় কেউ না খেয়ে মারা যাবে না ইনশাল্লাহ। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের পাশাপাশি বিমান বাহিনীর সদস্যরা স্থানীয়দের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন বিমান বাহিনীর প্রধান। আনোয়ার সাদাত নূর, ছাগলনাইয়া, ফেনী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভিডিও কনফারেন্সের সময় জামালপুরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে 30 নেতাকর্মী। বিকেলে শহরের দেওয়ানপাড়ায় টানা 2 ঘণ্টার সংঘর্ষে 5টি গাড়ি ভাঙচুর ও 5টি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। নেতাকর্মীরা জানান, তারেক রহমানের সাথে ভিডিও কনফারেন্সে সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি তার লোকজন নিয়ে প্রবেশের সময় জেলা বিএনপি সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুনের সমর্থকদের ধাক্কাধাক্কি হয়। এক সময় 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিএনপি। পুলিশ বলছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে আমরা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি, পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে এনেছি। আমরা কোনো পক্ষের অভিযোগ পাইনি। আমরা অভিযোগ পেলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সংশ্লিষ্ট পক্ষের কাছে 3 মাস বন্ধ থাকার পর রোববার থেকে পর্যটক ও বনজীবীদের জন্য খুলে দেয়া হচ্ছে সুন্দরবন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন বনজীবী ও পর্যটন খাত সংশ্লিষ্টরা। দেশের বন্যা পরিস্থিতিতে এবার পর্যটকদের আগমন নিয়ে শঙ্কায় ট্যুর অপারেটররা। আবারও জেলেসহ বনজীবী ও পর্যটকদের বরণ করতে প্রস্তুত সুন্দরবন। 3 মাস বন্ধ থাকার পর 1 সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে এই বনভূমি। এরই মাঝে পর্যটনকে ঘিরে প্রস্তুতি শেষ করেছে ট্যুর অপারেটররা। তবে ফেনী, কুমিল্লা অঞ্চলে বন্যার কারণে পর্যটক আগমন নিয়ে তারা চিন্তায়। 1 থেকে 12 তারিখ পর্যন্ত সুন্দরবনে কারো কোনো প্যাকেজ ট্যুর যাবে বলে মনে হয় না, কারণ বুকিং নাই এবং দেশে রাজনৈতিক পরিস্থিতি একটা প্রবলেম ছিল, আর দ্বিতীয় হচ্ছে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে মানসিকভাবে লোকজন ভেঙে পড়েছে এবং পর্যটক যারা যারা আছে প্রত্যেকের একটাই কথা যে দেশের এই দুরবস্থার মধ্যে আমরা ট্যুরে যেতে রাজি না। সুন্দরবনের খুলনা অঞ্চলের বন সংরক্ষক জানান, এবারও 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটক ও বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। বনের জীববৈচিত্র্য রক্ষায় এটি সহায়ক।
সেপ্টেম্বর 1 তারিখ থেকে যে সমস্ত বনজীবী প্লাস পর্যটকগণ সুন্দরবনের বন বিভাগের থেকে পাস পারমিট সংগ্রহ করে তারা আবার বনে প্রবেশ করতে পারবেন এবং তারা বন থেকে মাছ ধরতে পারবেন যে সমস্ত জায়গায় অনুমতি থেকে, এবং পাশাপাশি পর্যটকগণও সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এবং এই বিষয়ে আমাদের পর্যটন কেন্দ্রগুলো ইতিমধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা পুরোদমে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রায় 10,000 বনজীবী সুন্দরবনের উপর নির্ভরশীল। অন্যদিকে প্রতি বছর লক্ষাধিক দেশি বিদেশি পর্যটক সুন্দরবনে ঘুরতে যান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।